আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দুর্নীতি, চাঁদাবাজি ও আধিপত্যবাদ মুক্ত দেশ গড়তে চায় জামাত ইসলামী। নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোরে নির্বাচনী জনসভায় একথা জানিয়েছেন দলটির আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, সব ধর্ম ও বর্ণের মানুষ ন্যায় বিচার পাবে। দেশের মানুষ লুটপাটকারীদের আর ক্ষমতায় দেখতে চায় না মন্তব্য করে জামায়াত আমির বলেন, যোগ্য ব্যক্তিরাই আগামীতে দেশ পরিচালনা করবে। শফি মাহমুদ সাগরের রিপোর্ট। দলীয় নির্বাচনী ইশতেহার ঘোষণার পরদিন জামায়াত ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ নির্বাচনী জনসভায় নেতা কর্মী সমর্থকদের ঢল। দুপুরের আগেই নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠ মানুষে পরিপূর্ণ হয়ে ওঠে। নারীদের জন্য রাখা হয় পৃথক স্থান। দুপুর 1টায় জামায়াত ইসলামীর আমির জনসভায় উপস্থিত হয়ে ভাষণে বলেন, ন্যায় বিচার আর সাম্যের দেশ গড়বে তার দল, যেখানে যোগ্যতা আর মেধার ভিত্তিতে দেশ পরিচালনা করা হবে। বলেন, দেশে আর কাউকে চাঁদাবাজি করতে দেওয়া হবে না। এখন বাংলাদেশের জনগণ পরিবর্তন চায়, পুরোনো বন্দোবস্তের রাজনীতি আর দেখতে চায় না। একজন সাধারণ মানুষ অপরাধ করলে বিচার হবে যেটা, শাস্তি হবে যা। দেশের প্রেসিডেন্ট কিংবা প্রধানমন্ত্রী একই অপরাধ করলে তাদেরকেও ছাড় দিয়ে কথা বলা হবে না। সেই বিচার আমরা বাংলাদেশে কায়েম করতে চাই। এই বিচার মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সাঁওতাল যারা আছে, নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠী সকলের জন্য। আমাদের যুবকরা, যুবতীরা তারা বেকার ভাতার জন্য আন্দোলন করে নাই, তারা হাতে হাতে কাজ পাওয়ার জন্য আন্দোলন করছে। আমরা যুবক যুবতীদেরকে ওয়াদা করছি, অঙ্গীকার করছি, তোমাদের হাতে অপমানের ওই বেকার ভাতা আমরা তুলে নেব না, বরঞ্চ তোমাদের হাতে হাতে আমরা তোমাদের হাতগুলোকে দক্ষ হাত বানিয়ে ইনশাআল্লাহ তোমাদের মর্যাদার সাথে যায় সেই মর্যাদাপূর্ণ কাজ তোমাদের হাতে তুলে দেব। খরা, নদী ভাঙ্গন, পানি সংকট সহ নানা প্রাকৃতিক সমস্যায় জর্জরিত বাংলাদেশের বরেন্দ্র অঞ্চল। এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পানির সংকট সমস্যার সমাধান। জামাত ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোট ক্ষমতায় আসলে এ সকল সমস্যার সমাধানে বাস্তবিক পদক্ষেপ গ্রহণ করা হবে। নির্বাচনী জনসভায় এমন অঙ্গীকার করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। এর আগে নওগাঁয় নির্বাচনী জনসভায় জামায়াত ইসলামীর আমির বলেন, স্বাধীনতার পর থেকে যারাই ক্ষমতায় এসেছে তারাই লুটপাট চালিয়েছে। বক্তব্যে বলেন, দেশের মানুষ এখন পরিবর্তন চায়। বাংলাদেশে বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও অবহেলা, অযত্ন, অনাদর, দায়িত্বহীনতা এবং দুর্নীতির কারণে এই শিল্পের কোনো বিকাশ হয় নাই। এটাও হবে ইনশাআল্লাহ। 54 বছরে বাংলাদেশ বারবার সুযোগ পেয়েছে। যারা শাসন ক্ষমতায় এসেছেন তারা নিজেরা ক্ষমতাবান হয়েছেন, কিন্তু জনগণের ক্ষমতা তারা বৃদ্ধি করেন নাই। তারা জনগণের পকেট কেটে নিজেদের কপাল কিসমত বড় করেছেন। জনগণের টাকা চুরি করেছেন, ডাকাতি করেছেন, লুণ্ঠন করেছেন, ব্যাংক ধ্বংস করেছেন, বিমা ধ্বংস করেছেন, শেয়ার মার্কেট লুট করেছেন, মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করেছেন। এই লুণ্ঠন করার টাকাগুলো দেশে রাখার সৎসাহস ছিল না বলে বিদেশে পাচার করে দিয়েছে, যার পরিমাণ হচ্ছে 28 লক্ষ কোটি টাকা। এই টাকা কার? এই টাকা আপনাদের। এই টাকা কার? এই টাকার মালিক জনগণ। জনগণের ট্যাক্সের টাকা, ঋণের টাকা, অনুদানের টাকা চুরি করে এরা বিদেশে লুণ্ঠন করে পাঠিয়ে দিয়েছে। এই প্রতীক আছে, কোন সে প্রতীক? এদিকে বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে গণভোটে হ্যাঁ ভোট দেবার জন্য জনতাকে আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। এখানে চৈত্র মাস, তো মাঘ মাসে যে অনেকের মাথা গরম হয়ে গেছে, এরা চৈত্র মাসে কি করবে? ঠান্ডা রাখেন, মাথা ঠান্ডা রাখেন, মাথা গরম করবেন না। রাজনীতি করতে হলে ঠান্ডা মাথায় আসেন। আপনি রেগে গেলেন তো হেরে গেলেন। হ্যাঁ, এটাই হেরে যাওয়ার পূর্বাভাস। শুরু হয়ে গেছে অলরেডি। 5টা বিশ্ববিদ্যালয়ের তরুণরা জানিয়ে দিয়েছে লাল কার্ড। আগামী 12 তারিখে হবে ফেসিবাদের বিরুদ্ধে লাল কার্ড। ফেসিবাদ নতুন না পুরাতন, দ্যাটস ইম্যাটেরিয়াল, এটা বিবেচনার ব্যাপার না। ফেসিবাদ, তোমাকে লাল কার্ড। তুমি যে প্রাণ গায়ে দিয়ে আসো তোমাকে অবশ্যই লাল কার্ড জানাবো। গণভোটে হা বলবো ইনশাআল্লাহ। হা চিহ্নতে আমরা সিল বসাবো।
এরপর গোদাগাড়ি ও রাজশাহীতে জনসভায় অংশ নেন জামায়াত আমির। বিকেলে নাটোরের নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজ মাঠে আয়োজিত জনসভায় অংশ নিয়ে গণভোটে হ্যাঁ ভোট দেবার জন্য জনতাকে আহ্বান জানান ডাক্তার শফিকুর রহমান। আমাদের মা বোনেরা তারা তাদের সিদ্ধান্ত ব্যক্ত করতে শুরু করছে। এই সাংবাদিক বন্ধুরা যখন তাদেরকে কোথাও কোথাও জিজ্ঞেস করে ভোট দিবেন কারে, ডেসপারেটলি বলে দাড়ি পাল্লায় দেব। মায়েরা স্বাচ্ছন্দ্যে নিরাপদে ঘরে থাকবেন, প্রয়োজনে রাস্তায় যাতায়াত করবেন, কর্মস্থলে কর্তব্য পালন করবেন, পেশাগত দায়িত্ব পালন করবেন। আল্লাহ ছাড়ার কাউকে ভয় করার প্রয়োজন হবে না। শফি মাহমুদ সাগর, এনটিভি নিউজ, নাটোর। ৮ ফেব্রুয়ারি রবিবার বিএনপির শেষ নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে একথা জানান তিনি। সভায় প্রধান অতিথি হিসেবে থাকবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জানান জনগণ এবারের নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন, এটা প্রত্যাশা বিএনপির। এদিকে দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে জাসাস নির্মিত নির্বাচনী প্রচারণার সঙ্গীত উদ্বোধন অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, নির্বাচনে সুপরিকল্পিতভাবে বিএনপির বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে চরিত্র হননের চেষ্টা চলছে। সর্বশেষ যে জনসভাটি হবে আমার চেয়ারম্যানের, সেটি হবে ৮ই ফেব্রুয়ারি রবিবার। এদেশের জনগণ ধানের শীষকে শুধুমাত্র একটি প্রতীক মনে করে না, এদেশের জনগণ ধানের শীষকে একটি আবেগ মনে করে। এই আবেগেই ধারণ করেই এদেশের জনগণ ধানের শীষ প্রতীকে আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দেবে। দিন যতই যাচ্ছে বাড়ছে নির্বাচনের উত্তাপ। কথার যুদ্ধে ব্যস্ত রয়েছেন প্রার্থীরা। অভিযোগ পাল্টা অভিযোগের পাশাপাশি তুলে ধরছেন নিজ নিজ উন্নয়ন পরিকল্পনা। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। এবারই তার শেষ নির্বাচন। সবাইকে ঐক্যবদ্ধ থাকার পাশাপাশি ধানের শীষে ভোট চান বিএনপি মহাসচিব। আশা ব্যক্ত করেন সুষ্ঠু নির্বাচনের। ঠাকুরগাঁয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির এই হেভিওয়েট প্রার্থী। সরকার পরিবর্তন হয়েছে, আমরা এবার একটা সবাই এই দেশের নাগরিকেরা সুযোগ পেয়েছি, এবার একটা সুষ্ঠু ভোট আমরা দিতে পারব এবং এইবারকার ভোটটাতে কোনো জালিয়াতি, চাতুরি, জবরদস্তি কোনো কিছু হওয়ার সম্ভাবনা নেই। জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী। অন্যদিকে সংবাদ সম্মেলনে কালো টাকার ছড়াছড়ির পাশাপাশি বিভিন্ন অভিযোগ তুলে ধরেন জামাতের সেক্রেটারি। খুলে ফেলা হচ্ছে। খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে হতাশা ব্যক্ত করেন প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে। অবৈধ অস্ত্র উদ্ধার করা হচ্ছে না। আমরা চিফ অ্যাডভাইজারকে বলে এসেছিলাম, প্রত্যেকটি নির্বাচনী ভোট কেন্দ্রের আশেপাশে যে গ্রামগুলোতে কার কার কাছে অবৈধ অস্ত্র থাকে, কারা সন্ত্রাসী, কারা ভোট কেন্দ্র দখল করতে যায়, কারা ভোট কেন্দ্র বাধা দিয়েছে বিপদ 3টা ইলেকশনে, 14, 18, 24-এ কারা ভায়োলেন্স করেছে, রেকর্ড ইজ দেয়ার। 12 তারিখ সারাদিন ধানের শীষের বুদ্ধির। জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সবসময় মানুষের পাশে থাকার প্রতিজ্ঞা বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের। নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন চকরিয়ায়। 11 দলীয় জোট সরকার গঠন করলে চাঁদাবাজি, দখলবাজি ও বৈষম্যহীন একটি দেশ গঠন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা ঐক্যবদ্ধ হয়েছি বাংলাদেশকে আধিপত্যবাদ থেকে দখল মুক্ত করার জন্য, বাংলাদেশকে ফ্যাসিবাদ থেকে দখল মুক্ত করার জন্য, বাংলাদেশকে দুর্নীতিবাজ লুটেরাদের থেকে দখল মুক্ত করার জন্য। জাতীয় সংসদ বগুড়া সদর 6 সংসদীয় আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে প্রচারণা চালান দলীয় নেতাকর্মীরা। জামাত প্রার্থী আবিদুর রহমান সোহেল গণসংযোগ করেন 5 নম্বর ওয়ার্ডে। নির্বাচনী প্রচারণায় ব্যস্ত রংপুর 2 আসনের জামাতের প্রার্থী এটিএম আজহারুল ইসলাম। 4 আসনে নারী ভোটারদের নিয়ে বৈঠক করেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। নোয়াখালী 1 আসনে ধানের শীষের পক্ষে ভোট চাইছেন বিএনপি প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। একই আসনে জামাতে ইসলামের প্রার্থী মোহাম্মদ সাইফুল্লাহ গণসংযোগ ও মতবিনিময় সভা করেছেন। এছাড়া কুমিল্লা, মোংলা, নেত্রকোনা, রংপুর, জয়পুরহাট সহ দেশের বিভিন্ন স্থানে ভোটারদের দ্বারে দ্বারে ছুটছেন বিভিন্ন দলের প্রার্থীরা। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে প্রস্তুত সেনাবাহিনী। যে কোনো ধরনের সহিংসতা ও নাশকতা প্রতিরোধে আইনের মধ্য থেকে প্রয়োজনে সর্বোচ্চ বল প্রয়োগ করা হবে বলেও জানায় সেনাবাহিনী। সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারকেই এবারের নির্বাচনের প্রধান হুমকি বলে মনে করছেন তারা। আবির আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। নির্বাচনকে সামনে রেখে নিরাপত্তা জোরদারে রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়। বৃহস্পতিবার রাজধানীর গুলিস্তানে জাতীয় ফুটবল স্টেডিয়ামে সেনাবাহিনীর কার্যক্রম পরিদর্শন করেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। অংশগ্রহণ করেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত সমন্বয় সভায়। সভা শেষে সংবাদ সম্মেলনে বলা হয়, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে সব ধরনের চ্যালেঞ্জ নিতে প্রস্তুত সেনাবাহিনী। নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তী সরকারের যে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো আছে, অসামরিক প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম এবং জনগণকে সাথে নিয়ে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনকে সহযোগিতা প্রদানের জন্য সার্বক্ষণিকভাবে প্রস্তুত রয়েছে। সামাজিক মাধ্যমের অপপ্রচার রোধে গণমাধ্যমের সহায়তা চাওয়া হয় সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে। অপপ্রচার, মিথ্যাচার, সোশ্যাল মিডিয়াতে যে এগুলো যদি আমরা রোধ করতে পারি, তাহলে অবশ্যই আমরা সবাই মিলে একটি সুন্দর এবং অবাধ সুষ্ঠু নির্বাচন আমরা উপহার দিতে পারব। এদিকে পার্বত্য চট্টগ্রাম ও দুর্গম অঞ্চলে নির্বাচনের সরঞ্জাম পাঠানো সহ বিভিন্ন বিষয়ে হেলিকপ্টার দিয়ে সহায়তা ও দায়িত্ব পালনকালে বডি ক্যাম ও ড্রোন দিয়ে নির্বাচনী কার্যক্রম মনিটরিং করা হবে বলে জানান বিমান বাহিনী প্রধান। যে কোনো উদ্ভূত পরিস্থিতিতে তারাও ঘাঁটির নিরাপত্তা সহ অন্যান্য যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকবে। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব হস্তান্তর করবে অন্তর্বর্তীকালীন সরকার বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, এখন পর্যন্ত শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বজায় রয়েছে। নির্বাচন নিয়ে যারা অপতথ্য ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি বলেন, এলপিজির দাম কমাতে কর ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার ঐতিহাসিক দায়িত্ব পালন করছে বলেও জানান প্রেস সচিব। তিনি বলেন, দেশ থেকে গুম উঠে গেছে, রেকর্ড সংখ্যক আইন পাশ হয়েছে বলেও জানান তিনি। একটা ভয়ানক একটা অর্থনৈতিক ভঙ্গুর একটা অর্থনীতিকে তারা ইনহেরিট করেছিল, সেটাকে আবার আমি বলবো যে সতেজ করে আবার গ্রোথের প্ল্যাটফর্মে ফিরিয়ে এনেছে। দেশের জন্য ফরেন পলিসিতে একটা বোল্ড একটা ফরেন পলিসি দিতে পেরেছে। দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এনশিওর করেছে। আপনারা যদি ক্রাইমের ফিগারগুলো দেখেন, এখানে স্পষ্ট যে গত বছর বা তার আগের বছরের থেকে ক্রাইম যে খুব বেশি বেড়েছে তা না। আগামী ৩-৪ দিনের মধ্যে মানবাধিকার কমিশন গঠন হবে এবং দেশের ইতিহাসের সবচেয়ে শক্তিশালী কমিশন হতে যাচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মানবাধিকার সংগঠন অধিকারের আয়োজনে বিকেলে গুমের শিকার ব্যক্তির পরিবার ও গুম হয়ে ফিরে আসা ব্যক্তিদের সাথে আলোচনায় কথা বলেন তিনি। এ সময় উপদেষ্টা বলেন, গুম কমিশনের রিপোর্টের ভিত্তিতে ইতোমধ্যে বিচার শুরু হয়েছে। 120 দিনের মধ্যে বিচার নিশ্চিত করার জন্য বলা হয়েছে। উপদেষ্টা বলেন, গুম সহ যে কোনো মানবাধিকার লঙ্ঘনের জন্য জাতীয় মানবাধিকার কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, গুম একটি চলমান অপরাধ। কয়েকদিনের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা হচ্ছে। এসব মামলা তদন্ত করার ক্ষমতা তাদের দেয়া হয়েছে। অল্প সময়ের মধ্যেই জাতীয় মানবাধিকার কমিশন গঠিত হচ্ছে, যে কমিশনের আওতায় এই গুমের বিষয়গুলো এখন বিচারের তদন্তের পর বিচারের জায়গায় যাবে। জাতীয় মানবাধিকার কমিশন যারা গঠন করবেন নিশ্চয়ই তারা এই দিকটা দেখবেন, কারণ ট্রাস্ট ফান্ড ছাড়া তো এই ফ্যামিলিগুলোর জন্য একটা ভীষণ অসুবিধার ব্যাপার। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশেই এইভাবে বিচারটা হচ্ছে। আইসিটি এই কাজ এগিয়ে নিয়েছে এবং ডেফিনেটলি গুম কমিশন তাদের রিপোর্টের মাধ্যমে সেটাতে সহযোগিতা করেছেন। অন্তর্বর্তী সরকার ভারতের সঙ্গে একটা সম্মানজনক ও নির্বিঘ্ন সম্পর্ক চেয়েছিল, কিন্তু সম্পর্কটা থমকে আছে। পরের সরকারের সময়ে এটি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা তার। গণমাধ্যম কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
প্রশ্নোত্তরে উপদেষ্টা জানান, বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, কিন্তু তার উত্তর দেয়নি তারা। বিনিয়োগ, কূটনীতি, নানা ইস্যুতে প্রশ্ন করেন সাংবাদিকরা। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বিদেশি অনেক কূটনীতিক আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি না জানতে চেয়েছে, তবে দলটির অংশগ্রহণ নিয়ে কেউ চাপ প্রয়োগ করেনি। বিনিয়োগে এই সরকার খুব উন্নতি করতে পারেনি, এটা ঠিক, তবে পরবর্তী সরকার বেশি সময় পাবে এবং ভালো করবে, কারণ বাংলাদেশ বিনিয়োগের জন্য ভালো গন্তব্য। অন্য দেশের ভিসার নিষেধাজ্ঞার বিষয়টা পুরো দেশের দায় একা পররাষ্ট্র মন্ত্রণালয়ের নয় বলে জানান উপদেষ্টা। আমাদের স্বার্থ যেভাবে রক্ষিত হয় বলে ভেবেছি সেভাবে চেষ্টা করেছি। দুটো ঠিক অনেক ক্ষেত্রে মেলেনি, এটা লেট আস অ্যাকসেপ্ট দ্য রিয়ালিটি। আমাদের দুই পক্ষের যেই নিজস্ব স্বার্থের যে একটা ধারণা, সেই দুটো স্বার্থের ধারণাটার মধ্যে একটা তফাৎ রয়ে গেছে, যে কারণে অনেক ক্ষেত্রেই আমরা এগোতে পারিনি। আমি আশা করব যে আমার উত্তরাধিকারী যিনি আসবেন এবং আমাদের এই সরকারের উত্তরাধিকারী যে সরকার হবে, তাদের সময়ে আবার রিলেশন স্মুদেন হওয়া, যেটাকে বলে মসৃণ একটা সম্পর্ক প্রতিষ্ঠিত হওয়া। নির্বাচনকালীন অপতথ্য রোধে কন্টেন্ট ডাউন করতে মেটার সাথে ইসির আলোচনা চলছে। এক্ষেত্রে নেটের স্পিড না কমানোর সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ। বিকেলে ইইউ পর্যবেক্ষক দলের সাথে বৈঠকের পর কথা জানান তিনি। এখন পর্যন্ত দেশের ১১৬টি সংসদীয় আসনে ব্যালট পেপার পাঠানো হয়েছে উল্লেখ করে বাকি আসনগুলোতে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে পৌঁছানোর কথা জানান তিনি। বলেন, রিটার্নিং অফিসারের মাধ্যমে বিদেশ থেকে ১,৭,০০০ ব্যালট পৌঁছেছে দেশে। এদিকে সিএসির সাথে বৈঠকে আসন্ন নির্বাচনে নারী, সংখ্যালঘু সহ সকল সম্প্রদায়ের অংশগ্রহণের প্রত্যাশার কথা জানান ইউরোপীয় ইউনিয়ন। ইইউ অবাধ ও সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন চায় উল্লেখ করে পর্যবেক্ষক দলের প্রধান জানায়, নির্বাচনের চ্যালেঞ্জ এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার বিষয়ে আলোচনার কথা। এ সময় ইসির কার্যক্রম নিয়ে সন্তোষ জানিয়ে তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। ভোটার প্রভাবিত করার উদ্দেশ্যে জাতীয় পরিচয়পত্রের কপি ও মোবাইল নম্বর সংগ্রহ করা, অতিরিক্ত সংখ্যার ভুঁইফোড় প্রতিষ্ঠানকে পরিদর্শক দেয়া ও জাল ব্যালট পেপার মুদ্রণ সহ বেশ কিছু বিষয়ে উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক। সকালে ডেইলি স্টার ভবনে আয়োজিত ভোট কারচুপি রোধে নাগরিক সচেতনতা ও প্রতিরোধ বিষয়ে গোলটেবিল বৈঠকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এই সব তথ্য তুলে ধরা হয়। এসব বিষয় নিরসনে নির্বাচন কমিশনকে রাতে ব্যালট পেপার স্থানান্তর না করে সকালে করতে হবে। হিজাব পরা নারী ভোটারদের ক্ষেত্রে নারী পোলিং অফিসারের মাধ্যমে চেহারা পরিদর্শন নিশ্চিত করা সহ বিভিন্ন পরামর্শ দেন বক্তারা। আমি অনেকের কাছে শুনি তো নির্বাচন সুষ্ঠু হবে, নির্বাচন ভালো হবে। আমি যদি বলি এই মুহূর্তে নির্বাচনে তো আওয়ামী লীগ পার্টিসিপেট করছে না, ভোটচোররা পার্টিসিপেট করছে না, পার্টিসিপেট করছে সেই দলগুলো যারা শেখ হাসিনাকে যেটা বিদায় করছে, ভালো নির্বাচন চায় বলে, সংস্কার চায় বলে, সেই দলগুলোর এক্সিস্টেন্সের মধ্যে নাগরিকরা কিন্তু আশ্বস্ত না যে একটা খুবই ভালো মানের নির্বাচন হবে। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। রাত ১টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।